এই যে রেনবো ওয়াটারফলস নামটা হয়তো এই কারণেই হয়েছে। জাস্ট সামনের এই ভিউটা একবার দেখুন, এই মেঘগুলো কিভাবে উড়ে উড়ে উপর দিকে উঠে আসছে, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। মানে দার্জিলিং এ আসলে পাহাড়ে যেরকম একটা ফিল পাওয়া যায় ওরকম। ওয়াও, দারুণ দারুণ। এর মুভমেন্টটা দেখতে পাচ্ছেন কৃষ্ণ সার হরিণের, সেরা দুর্দান্ত কিন্তু একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকে পাহাড়ে ঘেরা, এদিকে সিদ্ধেশ্বর মন্দির, আর এদিকে কিন্তু রয়েছে সোরাডা ড্যাম। ওয়েলকাম টু দারিংবাড়ি। গুড মর্নিং ফ্রেন্ড, সকলকে আমার আরও একটা নতুন ব্লগে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি বসে আছি হচ্ছে ভুবনেশ্বর স্টেশনে, আর এখান থেকে আজকে আমি যাত্রা করব হচ্ছে ব্রহ্মপুর। তো ভুবনেশ্বর কী করে আসলাম? তো অ্যাকচুয়ালি আমাদের দারিংবাড়ি ট্যুর শুরু হচ্ছে 3 রাত 4 দিনের দারিংবাড়ি ট্যুর। তো আমরা শালিমার স্টেশন থেকে জগন্নাথ এক্সপ্রেস ধরে পৌঁছে গেছি। এই ট্রেনে করে আমরা পৌঁছবো হচ্ছে ব্রহ্মপুর। আপনারা যারা দারিংবাড়ি ট্যুর করতে চান তারা কিন্তু এইভাবে না ভেঙে, মানে এইভাবে ভেঙে আসবেন না। আপনারা কিন্তু হাওড়া থেকে বা শালিমার থেকে ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন। চেন্নাই মেল রয়েছে, অমরাবতী এক্সপ্রেস রয়েছে, তারপরে হচ্ছে গিয়ে এসএমবিপি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস রয়েছে। ওই সমস্ত ট্রেনগুলোতে যদি আপনারা আগে থেকে রিজার্ভেশন বুকিং করেন তবে খুব সুন্দরভাবে ডিরেক্টলি আপনারা হাওড়া অথবা শালিমার থেকে ব্রহ্মপুর পৌঁছে যাবেন। এই 3 রাত 4 দিনের দারিংবাড়ি এবং গোপালপুর ট্যুরের সম্পূর্ণ আপডেট কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেবো। কোথায় থাকছি, কি খাচ্ছি, কিভাবে ঘুরছি এবং কাদের সাথে ঘুরছি এবং খরচাই বা কত পড়ছে, সমস্ত আপডেট কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। ভিডিওটা একটু বড় হবে কিন্তু সমস্ত আপডেট কিন্তু তথ্যে পরিপূর্ণ থাকবে এই ভিডিওটি। তাই ভিডিওটা স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। ট্রেন আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আমাদের কোচ হচ্ছে S3। তো চলুন এখন ট্রেনে ওঠা যাক। দুর্দান্ত ভিউ কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। সামনে কিন্তু সুন্দর একটা কার্ভ আসবে, সেখান থেকে চিল্কা লেকের ভিউটা আপনারা একটুখানি দেখুন। দারুণ দারুণ। সময় হয়ে গেছে 40। আমরা কিন্তু নেমে পড়েছি ব্রহ্মপুর স্টেশনে, আর প্ল্যাটফর্মটা কিন্তু অনেকটা নিচুতে। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব হচ্ছে বাইরে। এই মুহূর্তে ব্রহ্মপুর স্টেশনের বাইরে বেরিয়ে চলে এসেছি। আমাদের যে গাড়ি, আমরা যাদের থেকে প্যাকেজটা বুক করেছি, সেই গাড়ি কিন্তু অলরেডি আমাদের স্টেশনের বাইরে চলে এসছে। আর আমরা যার সাথে ট্যুরটা করছি, নীলমণিদা দাদা কিন্তু গাড়ি নিয়ে অলরেডি চলে এসছে। তো এই দাদার সাথেই কিন্তু আমরা ট্যুরটা করবো। দাদা, প্রথমে আজকে আমরা কোথায় যাব? दादा फर्स्ट जाएंगे এখানে আমরা হোটেল আছে। अच्छा अच्छा, फ्रेश হবে। हाँ, फ्रेश होके डायरेक्ट खुंटेश्वरी टेंपल और फर्स्ट आएगा करंजोई टेंपल। पिकॉक फॉरेस्ट। अच्छा, आज तो वेदर भी क्लाइमेट अच्छा है, पिकॉक दिख सकता है, मयूर दिखेगा। उसके बाद तो खुंटेश्वरी मंदिर देखते देखते जाएंगे तो दादा সন্ধ্যা ঠিক আছে। সকাল সকাল ব্রহ্মপুর স্টেশনে নেমে আমরা এখন একটা হোটেলে ফ্রেশ হয়ে নিয়েছি। এই হোটেল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা বেরিয়ে যাব হচ্ছে আমাদের যে 3 রাত 4 দিনের দারিংবাড়ি ট্যুরটা রয়েছে, সেই দারিংবাড়ি ট্যুরের আজকে আমাদের প্রথম দিন। অর্থাৎ এখান থেকে আমরা যাব হচ্ছে দারিংবাড়ি। আর দারিংবাড়ি যেতে যেতে যে সমস্ত স্পটগুলো পড়ে সেই সমস্ত স্পটগুলো আপনাদেরকে দেখাবো। এখান থেকে কিন্তু দারিংবাড়ির দূরত্ব মোটামুটি প্রায় 120 থেকে 130 কিলোমিটার। কিন্তু তার আগে আমরা করে নেব হচ্ছে ব্রেকফাস্ট। সকালে ব্রেকফাস্টে আমরা নিয়েছি হচ্ছে গিয়ে ধোসা। সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, সত্যি ধোসাটা কিন্তু দারুণ ছিল। আর এই যে সমস্ত খাবার দাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে। আর প্যাকেজের কত কি খরচ রয়েছে সেটা কিন্তু আমি একদম পুরো ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলুন এখন যাওয়া যাক আমাদের দারিংবাড়ির উদ্দেশ্যে। তো আমরা ব্রেকফাস্ট করে তো গাড়িতে উঠে পড়েছি। আজকে আমাদের প্রথম যে স্পট হচ্ছে সেটা হচ্ছে মা করঞ্জয়ী টেম্পল। আমরা কিন্তু এখন সেই দিকেই এগোচ্ছি। আমরা যাচ্ছিলাম হচ্ছে করঞ্জয়ী টেম্পল। আর এই করঞ্জয়ী টেম্পলে যাওয়ার পথেই মানে রাস্তার পাশে আমাদের যে নীলমণিদা রয়েছে, আমাদের যে ট্যুরের ম্যানেজার, উনি একটা জিনিস দেখালেন যে ময়ূর দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা সবাই মিলে এখন ওইখানটাতে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন দুটো জোড়া ময়ূর যাচ্ছে। আমি এই প্রথম এত কাছ থেকে ময়ূর দেখতে পাচ্ছি, তাও এত বড়। এখানে কিন্তু আমরা অনেক ময়ূর দেখতে পেয়েছি, দারুণ লাগছে দেখতে। আমরা চলে এসেছি হচ্ছে করঞ্জয়ী মাতার মন্দিরে। আর মায়ের গর্ভগৃহে ভিডিও করা বারণ, তাই মায়ের গর্ভগৃহের
ছবি আপনাদেরকে দেখাতে পারলাম না। জায়গাটা বেশ সুন্দর, শান্ত পরিবেশ, একটা বেশ ভালো লাগলো, এসে মনটা অনেকটা স্নিগ্ধ হলো। আর এখানে আসার পথে কিন্তু আমরা অনেক ময়ূর দেখতে পেলাম, সেটা হচ্ছে সবচাইতে বেস্ট লাগলো। দারিংবাড়ি ঘুরতে এসেছি, এবার দারিংবাড়ি ঘুরতে এসে করঞ্জয়ী মায়ের মন্দির দেখে আমরা ঘুন্তেশ্বরী মাতার মন্দিরে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে রাস্তায় একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এই যে ভুট্টা। তো আপনারা ভাবছেন এই ভুট্টা আবার কি, এর মধ্যে কী স্পেশালিটি আছে, কিন্তু না, আমরা যে আমাদের ওখানে ভুট্টাটা খাই সেটা হচ্ছে গিয়ে মানে পুড়িয়ে খেতে হয়, এমনি কাঁচা ভুট্টা কিন্তু খাওয়া যায় না। আর পুরীতেও দেখেছি যে ভুট্টা মানে সেদ্ধ করে দেয়, কিন্তু এই দারিংবাড়িতে এখানে যে এসেছি এই ভুট্টাটা একদম পুরো কাঁচা খেতে পারছি। ভীষণ রসালো আর ভীষণ মিষ্টি। রাইদুল, কেমন লাগছে বলে এই ভুট্টা খেতে? আরে দারুণ লাগছে, এই যে দেখুন আরে কি অবস্থা করে দেখুন, তো মাথাটা মানে ভেঙেছি, তারপরে এরকম ভাবে চিবি চিবি খাচ্ছে। মানে এসেছি দারিংবাড়ি ট্যুর করতে এই নীলমণিদার সাথে, পিছনে রয়েছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে এই দেখুন মাঠের আল দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। কেন এই মাঠের আল দিয়ে হেঁটে যাচ্ছি জানেন? নীলমণিদা গাড়ি থেকে একটা জিনিস আমাদেরকে দেখালো এবং বলল সেটা হচ্ছে কৃষ্ণসার হরিণ এখানে কিন্তু আছে। আমরা দূর থেকে সেটা দেখতে পেয়েছি, তো ক্যামেরায় জুম করে অতটা বোঝা যাচ্ছে না বলে আমরা এখন এই মাঠ দিয়ে যাচ্ছি সেই হরিণটাকে দেখতে। তো আপনাদেরকেও দেখাবো আমরা এই অ্যাডভেঞ্চারটা, দারুণ। তো সচরাচর যেটা দেখা যায় না সেই কৃষ্ণসার হরিণ, ওইটা দেখতেই কিন্তু আমরা এখন যাচ্ছি ওইখানটাতে। দুর্দান্ত কিন্তু একটা ল্যান্ডস্কেপ, এখানে চারিদিকে শুধু জমি, এখানে জমির মধ্যে এরা ধান বুনছে। ওয়াও, দারুণ দারুণ, এর মুভমেন্টটা দেখতে পাচ্ছেন কৃষ্ণসার হরিণের? গ্রেট ফুটেজ এটা, এটা সেরা সেরা সেরা, লাখ টাকার ফুটেজ। চলে এসেছি ঘুন্টেশ্বরী মায়ের মন্দিরে। এখানে পার্কিং এরিয়া রয়েছে, ঘুন্টেশ্বরী মায়ের মন্দিরে পার্কিং এরিয়া রয়েছে, এখানে পার্কিং, গাড়ি পার্কিং। আর আসার জন্য কিন্তু আমাদের একটা এন্ট্রি ফিস দিতে হয়েছে, সেটা হচ্ছে 5 টাকা করে পড়েছে, সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। আর গাড়ির জন্য হচ্ছে 50 টাকা। এটা পার্কিং রয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে মন্দিরে যাওয়ার সিঁড়ি রয়েছে। আর এই সাইডে কিন্তু ওয়াচ টাওয়ার রয়েছে এবং সিদ্ধেশ্বরী মন্দিরও এখানে রয়েছে। আমরা ওপরেও উঠবো, আগে ঘুন্টেশ্বরী মায়ের মন্দিরটা দর্শন করে আসি। না, 3 দেবী আছে না, 3টে, একটা কালী দেবী, কালী, আর দুটো 3টে মূর্তি। এটা হচ্ছে ঘুন্টেশ্বরী মায়ের মূর্তি। মূর্তির নাম কি আমার জানা নেই। তো চলো, ঘণ্টেশ্বরী মন্দির রয়েছে এটাই। আপাতত মন্দিরের গেট বন্ধ, বাইরে থেকে দর্শন করলাম। এই ঘুন্টেশ্বরী মন্দিরে 3টে মূর্তি রয়েছে। তো আমি জানি না 3টে মূর্তির কি নাম রয়েছে। একটা তো কালী দেখতে পাচ্ছি, আর বাকি দুটো কি নাম আছে আমি জানি না। আপনারা যদি কেউ জানেন তো একটুখানি কমেন্ট করে জানাবেন। চলে এসেছি আমরা সিদ্ধেশ্বর টেম্পলে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন সিদ্ধেশ্বর টেম্পল, খুব সুন্দর একটা মন্দির, দারুণ কারুকার্য করা রয়েছে, সব রাজস্থানী মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে, অনেকটা উঁচুতে। আর ভিউ কিন্তু দারুণ, খুব সুন্দর কিন্তু মন্দিরটা দেখতে। সিদ্ধেশ্বরী মন্দিরটা, এটা শিব মন্দির। এখানে নন্দীদেব তো রয়েছে সামনেই। এদিক থেকে হচ্ছে মন্দিরের সামনে থেকে ভিউটা এরকম। সিদ্ধেশ্বর টেম্পলে যে ওয়াচ টাওয়ারটা রয়েছে, আমি কিন্তু এখন সেই ওয়াচ টাওয়ারটার একদম উপরে আছি। তো উপর থেকে কেমন দেখাচ্ছে সেই ভিউটা একটু দেখাই। এই যে সামনে সিদ্ধেশ্বর মন্দিরটা, দুর্দান্ত কিন্তু একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে পাহাড়ে ঘেরা। এদিকে সিদ্ধেশ্বর মন্দির, আর এদিকে কিন্তু রয়েছে সোরাডা ড্যাম। এইটা হচ্ছে সোরাডা ড্যাম। দারুণ ভিউ, দারুণ ভিউ এই ওয়াচ টাওয়ার থেকে সিদ্ধেশ্বর টেম্পল এবং সোরাডা ড্যাম। আর ওইখানে একটা পার্ক রয়েছে, দেখতে পাচ্ছেন একটা পার্ক কিন্তু ওখানে রয়েছে সেই সোরাডা ড্যামের পাশে। আমরা নিচে ওই সোরাডা ড্যাম ওইখানেও কিন্তু যাব, ওই পার্কটা একটুখানি ঘুরে আসব। আর এইদিকে যদি ক্যামেরাটা একটুখানি ঘুরিয়ে দিই তাহলে এখানে শহরটাকেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর ল্যান্ডস্কেপটা অনবদ্য অনবদ্য ল্যান্ডস্কেপ, দারুণ।
সিদ্ধেশ্বর টেম্পল এবং সোরাটা ড্যাম দেখে এখন দুপুরবেলা আমরা এই হোটেলটাতে লাঞ্চ করার জন্য চলে এসেছি। আর আজকের দুপুরের লাঞ্চও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে। দুপুরের লাঞ্চে আমি অর্ডার করেছি হচ্ছে চিকেন থালি। এখানে চিকেন রয়েছে, ডাল আছে, এখানে আলু আর পটলের তরকারি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে আলুর চোখা, পেঁয়াজ দিয়েছে আর ভাত রয়েছে। আর চাইলে কিন্তু আপনারা মাছ অথবা ডিমও নিতে পারেন। এখানে সুমনদা মাছ নিয়েছে, সব কিছু একই আছে, শুধু ডিমের পরিবর্তে মাছটা রয়েছে। আর আপনারা যদি চান যে ডিম নেবেন তাহলে কিন্তু সেই অপশনও রয়েছে, তাহলে চিকেন অথবা মাছের পরিবর্তে শুধু ডিমটা থাকবে। এই দুপুরের লাঞ্চ কমপ্লিট করার পর আমরা এই মুহূর্তে এগিয়ে চলেছি আমাদের যে পরবর্তী গন্তব্যস্থল রয়েছে সেইখানে। তো যেই গন্তব্যে যাচ্ছি তার একটা ঐতিহাসিক ব্যাপার রয়েছে, তো সেটা কি আছে সেটা আমরা সেই গন্তব্যে গিয়েই আপনাদেরকে বলবো। সামনে যে পাহাড়ের ভিউটা দেখতে পাচ্ছি না, জাস্ট আপনারা ওইটা একবার দেখুন, মানে রেঞ্জটা দেখুন। পাহাড়গুলো একটু ছোট ছোট হলে কি হবে, কিন্তু এই যে চারিদিকে আমি যে একটুখানি ক্যামেরাটা ঘোরাই তাহলে দেখতে পাবেন, মানে আমি যেদিকেই দেখাচ্ছি সেদিকেই কিন্তু আমি পাহাড়ই দেখতে পাচ্ছি। আর এই দূরে পাহাড়ের চূড়াগুলো বেশ ভালো লাগছে দেখছি, মানে মেঘের মধ্যে হালকা হালকা লুকিয়ে রয়েছে, হেভি লাগছে দেখতে। আমাদের যে নেক্সট স্টপ ছিল বা স্পট ছিল সেটা হচ্ছে এই জায়গাটি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যেই জায়গায় এসেছি, এই যে এই জায়গাটা, এটা হচ্ছিলই আমাদের পরবর্তী স্টপ। আমরা কিন্তু এখন চলে এসেছি এই জায়গাটাকে বলা হয় হুলহুলা গন্ডা। কেন বলা হয় হুলহুলা গন্ডা? এই জায়গাটিকে অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এখন যেহেতু বর্ষাকাল, ভীষণ জলের স্রোত রয়েছে প্রচুর। এই জায়গাটাতে এখন জলের স্রোত ভীষণ পরিমাণে কিন্তু জলের স্রোত রয়েছে। আর হুলহুলা গন্ডা কেন বলা হয়, যেটা শুনতে পেয়েছি বা জানতে পেয়েছি যতটুকু সেটাই আমি বলছি। এই যে আমি এখানে আসলাম, আপনারা ওখানে দেখতে পাবেন ওই যে পাথরটা রয়েছে, এই সমস্ত পাথরগুলোতে এই যে এরকম পাথরগুলোর মতো নাকি এরকম অনেক গর্ত রয়েছে। তো জলের স্রোতটা যখন এই দিক দিয়ে বয়ে আসে না, এই পাথরগুলোর এই বা গর্তগুলোর ওপর দিয়ে যায়, তখন আমরা যে বাঙালিরা উলু দিই, যে উলুধ্বনির যে আওয়াজটা, জল যখন এই গর্তের উপরগুলো দিয়ে যায় তখন সেরকম নাকি উলুধ্বনির মতো নাকি একটা আওয়াজ হয়। এর জন্যই ওড়িয়াতে উলুকে বলা হয় হুলহুলা, আর এই গর্তের মধ্যে দিয়ে যে যাওয়ার দরুন আওয়াজটা হয় বলে একে বলা হয় হুলহুলা গন্ডা। আর এখানে কিন্তু রয়েছে নাকি শ্রীরামের পদচিহ্ন। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা শ্রীরামের পদচিহ্ন হিসাবে রামপদা বলা হয় এটাকে, এখানে কিন্তু রয়েছে। জল কিন্তু এখন প্রচুর পরিমাণে জল রয়েছে, বর্ষাকাল বলে জলের স্রোতটা একবার দেখুন, দারুণ। আমরা এই মুহূর্তে দারিংবাড়ির দিকে যাচ্ছি, আর আস্তে আস্তে কিন্তু আমরা উপরের দিকে উঠছি, মানে পাহাড়ের উপর দিকে। আর যত উপরে উঠছি তত কিন্তু ঠান্ডা আস্তে আস্তে বাড়তে থাকছে, আর জিগজ্যাগ রোড তত কিন্তু বাড়ছে। দারিংবাড়িতে আমরা পৌঁছে যে হোটেল আমরা পেয়েছি, অর্থাৎ নীলমণিদা যাদের সাথে আমি ট্যুরটা করছি, উনি আমাদের জন্য কোন হোটেল বরাদ্দ করেছে চলুন একবার সেই হোটেলটা দেখাই। আমি কিন্তু হোটেলের বারান্দায় রয়েছি। আমাদের রুমটা হচ্ছে গিয়ে থার্ড ফ্লোরে আমরা যে রুমটা পেয়েছি সেটা হচ্ছে 302 নাম্বার রুম। এদিকে কিন্তু আরও রুম রয়েছে, এটা হচ্ছে গিয়ে লনটা রয়েছে হোটেলের থার্ড ফ্লোরে। চলুন রুমটা ঢুকে একবার দেখি। রুমে ঢুকেই কিন্তু এরকম একটা খাট আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে 2 থেকে 3 জন আরামসে থাকতে পারবেন। মোটামুটি নর্মাল একটা রুম রয়েছে, যা সাইজে বোঝা যাচ্ছে। এদিকে একটা ওয়ার্ড্রোব রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, এদিকে একটা জানালা রয়েছে। রুমের যে ব্যালকনিটা রয়েছে সেখান থেকে ভিউটা কেমন লাগে, এই যে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে ব্যালকনিটা রয়েছে রুমের, সেই ব্যালকনিতে। এখান থেকে যদি আমি সামনে ক্যামেরাটা ঘোরাই তাহলে কিন্তু এই যে ব্যালকনি থেকে এত দারুণ একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। রাতের ডিনারে কিন্তু এখানে নিয়েছে হচ্ছে তন্দুরি রুটি, সঙ্গে রয়েছে হচ্ছে গিয়ে পনির বাটার মশলা, আর এখানে কিন্তু রয়েছে মাশরুম, চিলি মাশরুম। গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। আজকে আমাদের দারিংবাড়ির 3-4 দিনের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনে আমরা দারিংবাড়ির বেশ কিছু জায়গা এক্সপ্লোর করব, সেগুলো তো আপনাদের সামনে তুলে ধরবই। আর আজকে যদি ওয়েদারের কথা বলি, দারিংবাড়িতে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, দেখতেই পাচ্ছেন আকাশ মেঘলা, রাস্তাঘাট সব ভেজা রয়েছে কারণ বৃষ্টি হচ্ছে। ওয়েদার এখানে বেশ মনোরম ওয়েদার থাকে। যারা আপনারা দারিংবাড়ি ট্যুর করতে চান, দারিংবাড়ি ট্যুর করার জন্য এই বর্ষাকাল আর শীতকালটা হচ্ছে বেস্ট টাইম।
তো আপনারা যদি দারিংবাড়ি ট্যুর করতে চান, অবশ্যই আমরা যাদের সাথে ট্যুরটা করছি খুব ভালো নীলমণিদার সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। তো আজকে এই দ্বিতীয় দিনে যে সমস্ত স্পটগুলো আমরা ঘুরে দেখব সেগুলো তো আপনাদের সামনে তুলে ধরবই। এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে, সবাই রেডি হয়ে গেছি, সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে বাইরেই আমাদের ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্ট করে আমরা বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখব। তো চলুন যাওয়া যাক। এই যে সকালে ব্রেকফাস্টে আমি সুজির উপমা নিয়ে নিয়েছি, এরকম পাতার মধ্যে দিয়েছে সাজিয়ে সুন্দরভাবে। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। বৃষ্টি কিন্তু আবারও বেশ জোরে নেমে গেছে। এই মুহূর্তে ছাতা নিয়ে বেরিয়েছি ব্রেকফাস্ট করার পরে, এখন গাড়িতে উঠবো। দ্বিতীয় দিনের সবার আগে আমরা চলে এসেছি আমাদের যে প্রথম স্পটটা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে হিল ভিউ পার্ক। এটা হচ্ছে হিল ভিউ পার্ক, আর এই হিল ভিউ পার্কে এন্ট্রি করার জন্য কিন্তু 10 টাকা এন্ট্রি ফি রয়েছে। আমি 10 টাকা দিয়ে একটা এন্ট্রি ফি টিকিট করে নিয়েছি। তো ভেতরে যদি ঢুকি, যেটা দেখতে পাবো এরকম সুন্দর একটা সাজানো গোছানো পার্ক রয়েছে। এখান থেকে ভিউ যদি বলি, নিচে জঙ্গলটাকে দেখতে পাচ্ছেন। যেহেতু হিল ভিউ পার্ক, তাই একটু ওপরে পার্ক থেকে এরকম পাহাড়ের দর্শন দেখা যাবে। দারুণ লাগছে এই যে অ্যাম্বিয়েন্সটা, এটাই সবচেয়ে আমার বেস্ট লাগছে। মেঘগুলো কত সুন্দর ভাসছে, দুর্দান্ত দুর্দান্ত, দারুণ লাগছে। ভেবেছিলাম ঢুকবো না, কিন্তু ঢুকে বেশ ভালো লাগছে। এই ওয়াচ টাওয়ারটাতে এসে বেশ ভালো লাগছে। এখান থেকে উপর থেকে এত সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে হিল ভিউ পার্ক থেকে। জাস্ট সামনের এই ভিউটা একবার দেখুন, এই মেঘগুলো কিভাবে উড়ে উড়ে উপর দিকে উঠে আসছে, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। মানে দার্জিলিংয়ে আসলে পাহাড়ে যেরকম একটা ফিল পাওয়া যায়, ওরকম। কি দারুণ মেঘেদের আনাগোনা, অনবদ্য লাগছে। এটা বেস্ট ছিল। এই মুহূর্তে আমরা চলে এসেছি দ্বিতীয় দিনের আমাদের যে সেকেন্ড ডেস্টিনেশন, সেটা হচ্ছে এমু বার্ড পার্ক। এই রাস্তা পাশেই কিন্তু এমু বার্ড পার্ক লেখা রয়েছে। আর এই এমু বার্ড পার্কে ঢোকার জন্য কিন্তু 20 টাকা এন্ট্রি ফিজ লাগবে। রে বাস, সেই বড় বড় পাখি তো এমু পাখিগুলো। এগুলো থেকে কিন্তু সাবধান, এগুলো চোঁচগুলো দেখেছেন, ঠোঁটগুলো এক একটার, হ্যাঁ, মানে সামনে হাত নিলেই কিন্তু একদম পুরো ঠোকর মারবে এরা। ওই দেখুন কিভাবে ঠোকরাচ্ছে। এই যে এই হচ্ছে এমু পার্কগুলো, পাখিগুলো, এগুলো হচ্ছে এমু পাখি। এখানে তিনটে, টোটালে 5টা রয়েছে মোট। এই দেখুন বন্ধুরা, কোথায় এসছি দেখুন, লাভার্স পয়েন্ট। দুর্দান্ত একটা জায়গা। পিছনে তো জলের স্রোত আপনারা দেখতেই পাচ্ছেন। এটা যতদূর আমি জানতে পারলাম, এটাও নাকি ঋষিখোলা নদীরই একটা অংশ। এখানে এই লাভার্স পয়েন্টে আপনারা আসলে এই বর্ষাকালে কিন্তু এরকম জলপ্রবাহ দেখতে পাবেন, দারুণ লাগছে। বেশিক্ষণ এখানে আর সময় কাটাবো না। তো দেখতে পাচ্ছি জলের স্তর না আস্তে আস্তে বাড়তে থাকছে। আমি যখন এখানে এসেছিলাম জলটা অনেকটা ওই সাইডটাই ছিল, কিন্তু হঠাৎ করে দেখি জলের স্তরটা বেড়ে গেল। এদিকটায় দেখুন, এই পাথরগুলোর ওপরেও কিন্তু জল চলে এসেছে। তাই আর বেশি দেরি করবো না, আমি অনেকটা ভেতর দিকে এসেছি, তো বেশি দেরি করলে আমি আর এখান থেকে পার হতে পারবো না। সামনে কিন্তু বেশ পেছল রয়েছে, তো উঠে যাই ওপরে। দারিংবাড়ি ট্যুর করছি আর লাভার্স পয়েন্ট দেখে যাচ্ছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছি, কারণ রাস্তা থেকে এত সুন্দর একটা সিনিক বিউটি দেখতে পাচ্ছি না, অমায়িক, দারুণ। এই হচ্ছে রাস্তা, আর ঠিক রাস্তার পাশে আমি ক্যামেরাটা যদি একটু এইদিকে টিল্ট করি, তাহলে নাজারাটা একবার দেখুন। এত সুন্দর একটা ভিউ সামনে থেকে আমি দেখতে পাচ্ছি। এই গরু চারণ করছে, একটা চারণভূমির মতোই রয়েছে, ধান চাষ করা হচ্ছে মাঠে। এখানে কিছু মানুষ কাজ করছে দূরে, আর ওই সামনে দূরে পাহাড়ের রেঞ্জগুলোর মধ্যে মেঘগুলো হালকা হালকা ভেসে আসছে। আমি একটুখানি জুম করি, আপনারা তাহলে দেখতে পাবেন। দারুণ লাগছে, মানে দারিংবাড়িতে এসেও যে এত সুন্দর একটা সিনিক বিউটি দেখতে পাবো, মানে ভাবিনি। ন্যাচারালি পাহাড়ে আমরা এরকম বিউটি দেখতে পাই, কিন্তু পাহাড়ে এরকমভাবে গরু চড়া দেখতে পাই না পাহাড়ের মধ্যে। এইখানে যে ভিউটা আমরা পাচ্ছি, দেখুন মেঘগুলো কত সুন্দর উড়ে উড়ে আসছে, এখানে অনেকগুলো গরু চড়ছে, আর ওই দূরে পাহাড়ে মেঘগুলো ভেসে ভেসে আসছে। এই মুহূর্তে আমি কিন্তু হেঁটে যাচ্ছি এই রাইকিয়া ফরেস্টের ভেতর দিয়ে। দুর্দান্ত একটা ভিউ। আমি
দেখতে পাচ্ছি এখানে, মানে দুধারে এরকম শাল গাছের জঙ্গল, দারুণ লাগছে। মানে আমার খুব ভালো লাগছে এরকম অ্যাম্বিয়েন্সে সময় কাটাতে, আমার বেশ ভালো লাগে। গাড়িটা পিছনে রয়েছে, তো গাড়িটা হেঁটে মানে চালিয়ে আসছে। আমার মনে হলো আমি এখান থেকে একটুখানি হেঁটে হেঁটে যাই, একা একা এই জঙ্গলটাকে একটুখানি ফিল করি। বেশ ভালো লাগছে এরকম জঙ্গল, সুউচ্চ শাল গাছ, এরকম ফাঁকা রাস্তা। হয়তো বন্যপ্রাণী থাকতে পারে এখানে, আমি জানি না আছে কি না, তাই রিস্ক আর নিলাম না এগুলোতে ঢোকার জন্য। আর আমি দারিংবাড়ি 3 রাত 4 দিনের ট্যুরটা করছি, দারিংবাড়ি এবং গোপালপুর বিচের 3 রাত 4 দিনের ট্যুরটা করছি হচ্ছে নীলমণিদার সাথে। নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যদি আপনারা কেউ ট্যুর করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এরকম সুন্দর সুন্দর জায়গা কিন্তু অন্য কারোর সঙ্গে আসলে আপনারা এক্সপ্লোর করতে পারবেন না। এই জায়গাগুলোকে এক্সপ্লোর করার জন্য কিন্তু, এরকমই অফবিট জায়গাগুলোকে এক্সপ্লোর করার জন্য কিন্তু আসতে হবে নীলমণিদার সাথে। আমি বলবো ক্যামেরাটা একটুখানি ঘোরাতে, দারুণ, মানে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, অমায়িক লাগছে আমার থেকে। এই মুহূর্তে দারিংবাড়ি ট্যুর পুরো জমে উঠেছে, ভীষণ এনজয় হচ্ছে দারিংবাড়ি ট্যুরে। এখন কিন্তু আমরা চলে এসেছি মিগুমা ওয়াটারফলসে। পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পাহাড় রয়েছে, দুর্দান্ত একটা ল্যান্ডস্কেপ রয়েছে। আমি ক্যামেরাটা ঘোরালে এরকম, তো এখানে তো একটা সুন্দর ল্যান্ডস্কেপ রয়েছে, আকাশটার জন্য আরও বেশি ভালো লাগছে। আকাশটা নীল নয়, বাট তারপরেও এত সুন্দর আকাশে মেঘেদের খেলা, আর চারিদিকে শুধু পাহাড়, চারিদিকটাতেই শুধু পাহাড়, এরকম অপূর্ব ল্যান্ডস্কেপ। আর এখান থেকেই আমরা সোজা চলে যাব, এই দিক থেকে লেখাই রয়েছে ওয়ে টু ওয়াটারফল, সামনে সাইনবোর্ড লাগানো রয়েছে। এই দিক দিয়ে আমরা পৌঁছে যাব হচ্ছে মিগুমা ওয়াটারফলসে। যত নিচে নামছি সিঁড়ির দুধারে কিন্তু জঙ্গল ঘন হচ্ছে, অনেকটা সিঁড়ি আছে, মানে জঙ্গল ঘন হয়ে যাচ্ছে দেখুন। আচ্ছা, এখানে এসে সিঁড়িটা কিন্তু শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু আবার এরকম পাথরের রাস্তা। পাথরের রাস্তা মানে কি, পাথরের মাধ্যমেই, পাথর দিয়েই সিঁড়ি করা হয়েছে। আমরা কিন্তু পৌঁছে গেছি যে ওয়াটারফলটায় আসার জন্য, মিগুমা ওয়াটারফলস। এই যে পিছনে দেখতে পাচ্ছেন কিছু লোক কিন্তু আস্তে আস্তে উপরে উঠেছে, আমরা ওইখানটায় ওই কাছাকাছি একটুখানি যাব। আর জলটা কিন্তু এখান থেকে উপর থেকে নিচে নেমে এসে, এদিক দিয়ে নিচে নেমে এসছে, এসে আরও নিচে কিন্তু ওয়াটারফলটা গেছে। মান্দাসরু ভ্যালি নেচার ক্যাম্প। আমরা চলে এসেছি হচ্ছে যে মেগুমা ওয়াটারফলস দেখে এখন মান্দাসরু ইকো কটেজে। জায়গাটা বেশ সুন্দর। আর আজকের দুপুরের লাঞ্চ, দ্বিতীয় দিনের দুপুরের লাঞ্চ কিন্তু আমরা করব এই মান্দাসরু ইকো কটেজে। আর এই মান্দাসরু ইকো কটেজে একটা বিশেষ ব্যাপার রয়েছে, এখানে কিন্তু খাবার দাবার দেওয়া হয় সমস্ত কিছু শালপাতার মধ্যে, শালপাতার থালা, শালপাতার বাটি, কাঁচা শালপাতা, কাঁচা থালা। তো দেখুন এখানে কিন্তু ওনারা শালপাতা দিয়ে থালা বানাচ্ছে। দেখুন এই মান্দাসরু ইকো কটেজ, এই কটেজগুলোতে কিন্তু আপনারা বুকিং করে থাকতে পারেন। এখানে কটেজ রয়েছে, এইদিকে রয়েছে, এদিকেও রয়েছে কটেজ। আই লাভ মান্দাসরু। মান্দাসরু ইকো কটেজের দ্বিতীয় দিনের লাঞ্চে এখানে আমাদের শালপাতার মধ্যে খাবার দিয়েছে, ভাত, ডাল, আলু ভাজা রয়েছে, সবজি রয়েছে, এখানে একটা পাঁপড় ভাজা রয়েছে। এখানে সমস্ত কিছু কিন্তু শালপাতার মধ্যে, পেঁয়াজ, লেবু, লঙ্কা আর চিকেন। দেখুন এখানে শালপাতার মধ্যে চিকেন দিয়েছে, দুর্দান্ত একটা ব্যাপার। দুপুরের লাঞ্চ কিন্তু এইভাবেই আপনাদের দ্বিতীয় দিনের লাঞ্চ হবে, দারুণ একটা ব্যাপার। জাস্ট শালপাতায় চিকেনটা মুখে দিয়েছি, মানে গরম গরম ধোয়া ওটা ভাত, তার সঙ্গে হচ্ছে এরকম শালপাতায় চিকেন, দুর্দান্ত, মানে দুর্দান্ত। আরেকটা বিষয়, এই যে মান্দাসরু ইকো কটেজটা রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ পরিচালনা করছে মহিলারা। আমরা এই মুহূর্তে চলে এসেছি 360 ভিউ পয়েন্টে। এদিকে তো ভিউ তো রয়েছে, কিন্তু এখান থেকে আমরা ভেতরে ঢুকবো, ভেতরে গিয়ে তারপরে আমরা উপর থেকে 360 ভিউ দেখব কেমন দেখা যায়। 360 ভিউ পয়েন্টে এখানে মন্দির রয়েছে, মন্দিরের ঠিক সামনেই কিন্তু এই দিক থেকে দুর্দান্ত ভিউ, অপূর্ব ভিউ, পুরো শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে। আর দূরে ওই যে পাহাড়ের রেঞ্জটাকে পরপর সারি, একটার পেছনে একটা, একটার পেছনে একটা পাহাড়গুলোকে দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে। আর এটা কিন্তু সানসেট পয়েন্টও। আর দুদিন ধরে যেহেতু এখানে মানে সূর্যেরই কোনো দেখা নেই, আর সূর্য অস্ত কিভাবে যাবে,
ভিউটা কিন্তু পেছনে দারুণ রয়েছে। দারিংবাড়ি ঘুরতে এসে গতকাল আমাদের একটা স্পট বাকি ছিল, সেটা আজকে আমরা ঘুরে নিচ্ছি। সেটা হচ্ছে কফি গার্ডেন। আর কফি গার্ডেনে এন্ট্রির জন্য কিন্তু 10 টাকা করে টিকিট করতে হবে, টিকিট করে নিয়েছি। আচ্ছা, কফি, এই যে এগুলো কফি গাছ দেখেন, এই যে কফি, এটা দেখছেন, এটা কিন্তু কফি। এখানে এরকম কফি বাগান রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কফি বাগান। এগুলো কফি যে ফল বীজ, এই যে কফি বীজ, এগুলো সব কাঁচা রয়েছে, এখনো পাকেনি। যে এইখানে পান পাতার মতো যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই কিন্তু হচ্ছে গোলমরিচ গাছ। দারিংবাড়িতে যে কফি গার্ডেনটা রয়েছে, এই কফি গার্ডেন ঠিক তার পাশে একটা টিকিট কাউন্টার রয়েছে। এই টিকিট কাউন্টারের পাশেই একটা দোকান রয়েছে, এখানে বহুত জিনিস পাওয়া যাচ্ছে। একটা কফি নিয়েছি, বলছে তো অ্যারাবিকা কফি, এটা তো নিয়ে নিলাম। 50 টাকা নিয়েছে এক প্যাকেট, 20টাই নিয়েছি আমি, পাউডারটা নিইনি। বাড়ি গিয়ে এটাকে পাউডার করে তারপরে দেখবো কেমন। সামনে হচ্ছে কফি বাগান, তার উল্টো দিকেই একটা দোকান রয়েছে, ওখান থেকে নিয়েছি আজকে সন্ধেবেলার যে স্ন্যাক্স রয়েছে। এখানে হচ্ছে ভেষনের যে পকোড়া রয়েছে, সেটা দুর্দান্ত, একদম মুচমুচে, দারুণ লাগছে দেখতে। এটা দিয়ে কিন্তু এখন আজকে সন্ধেবেলা স্ন্যাক্সটা করে নেব, তার সঙ্গে আছে কফি। সন্ধেবেলা স্ন্যাক্সে পকোড়া আর হচ্ছে কলার বড়া খাওয়ার পরে কফি নিয়েছি এই দোকান থেকেই। মানে এখানেই হচ্ছে কফি বাগান, ঠিক তার উল্টো দিকেই হচ্ছে এই স্ন্যাক্সের দোকানটা। এখানে নাকি বেশ ভালো কফি বিক্রি হয়। এই কফি নিয়েছি, দেখি কেমন খেতে। দুর্দান্ত, সিরিয়াসলি আমার লাইফে এরকম কফি আমি কোনোদিন খাইনি। দারুণ দারুণ। রাত্রেবেলার ডিনারে আমি একদম পুরো প্লেন ভাত নিয়েছি, সঙ্গে রয়েছে হচ্ছে ডাল, এখানে একটা ভাজা রয়েছে, আর রয়েছে ডিমের কারি। ডিমের কারির সঙ্গে কিন্তু 2 পিস ডিম রয়েছে, এখানে কিন্তু আরেকটা ভাজা দিয়ে গেছে, আর রায়তা দিয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে রাতের ডিনার। গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। আজকে আমাদের দারিংবাড়িতে হচ্ছে তৃতীয় দিন, আর ঘড়িতে এখন সময় হচ্ছে 6টা 24। আমরা হোটেল থেকে একদম চেক আউট করে বেরিয়ে যাব। একটু সকাল সকাল বেরোচ্ছি, কারণ আজকে আমাদের অনেকটা রাস্তা কভার করতে হবে। প্রায় 250 কিলোমিটার রাস্তা আমরা আজকে কভার করব। দারিংবাড়ি আমাদের এই তৃতীয় দিনে যে সমস্ত সাইট সিনগুলো বাকি রয়েছে, সেগুলো দেখতে দেখতে আমরা আজকে পৌঁছে যাব হচ্ছে গোপালপুরে। গোপালপুরে আজকে আমরা রাত থাকবো, দেন কালকে আমরা গোপালপুরটাকে এক্সপ্লোর করব। আর আমাদের তৃতীয় দিনের প্রথম স্পট, আমি এটা তৃতীয় দিনের প্রথম স্পট বলবো না, এটা আমাদের প্রথম দিনই ঘোরার কথা ছিল, কিন্তু আমরা ঘুরতে পারিনি। তবে যে জায়গাটা এখন এসছি, এটা হচ্ছে গিয়ে দুলুরি পিকনিক স্পট বা পাইন ফরেস্ট, পাইন গাছ না, এটা হচ্ছে গিয়ে ঝাউ বাগান। ভালো লাগছে এখানে। আর এখানে সামনে কিন্তু লেখা রয়েছে আই লাভ দারিংবাড়ি। বেশ ভালো লাগছে এই জায়গাটাতে এসে। বিশাল একটা জায়গা, বিশাল ঝাউবন, বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ঝাউবনটা। মেন রোড থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা আমরা গাড়িতে করে আসলাম। এসে এখন যাচ্ছি আমরা রেনবো ওয়াটারফলসের দিকে। কিছুটা নেমে এসে আমাদের কিন্তু এই জায়গাটাকে পার করতে হবে রেনবো ওয়াটারফলস যাওয়ার জন্য। জলটা ঘোলা রয়েছে, বর্ষাকাল বলে এরকম ঘোলা জল, আর এর উপর দিয়ে কিন্তু আমাদেরকে পার হয়ে যেতে হবে রেনবো ওয়াটারফলসে যাওয়ার জন্য। গাছের গুড়ি টুড়িগুলো দিয়ে এরকমভাবে যাওয়ার রাস্তা করে দিয়েছে। জলটা এদিক থেকে আসছে, এসে এখান দিয়ে যাচ্ছে। তবে জলের ফোর্স যদি আরও বাড়ে, তাহলে এদিক দিয়ে যাওয়া কতটা সম্ভব হবে একটু সন্দেহ আছে যে যাওয়া যাবে কিনা। তবে এখান দিয়ে যেতে গেলে কিন্তু সাবধানে যেতে হবে। তবে বর্ষাকালে একটু টাফ আমার মনে হচ্ছে। আর লোকেশনটা একবার দেখুন, কেমন ঘন অন্ধকার হয়ে আসছে, দিনের বেলাতেই এরকম অবস্থা। এই যে রেনবো ওয়াটারফলস নামটা হয়তো এই কারণেই হয়েছে। এই ওয়াটারফলস এই সামনের দিকটা কিন্তু উন্মুক্ত, এখান থেকে যদি সূর্যের আলোটা এই দিকে এসে পড়ে, তাহলে বেশ একটা রেনবো তৈরি হয়। কিন্তু আজকে আকাশ মেঘলা, বৃষ্টি হচ্ছে, রেনবো তো দেখা যাবে না। বাট ওয়াটারফলসটা আপনারা দেখুন, দারুণ লাগছে। জলটা একটু ঘোলা, যেহেতু বর্ষাকাল, জল বেশ ভালো ফোর্সেই পড়ছে। সাদা সাদা কুয়াশার মতন, এটা কিন্তু মেঘ উড়ে আসছে। এখন আমরা আছি মৃদু বান্দা যে ওয়াটারফলস, তার পার্কিংয়ে।
পেছনে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন এই নিচে সামনে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এরকম সিঁড়ি বেয়ে আমরা এখন নিচে নামবো মৃদুবান্দা ওয়াটারফলসে যাওয়ার জন্য। আর চারিদিকের পরিবেশটা একটুখানি দেখুন, পুরো মেঘে ঢাকা, কুয়াশা। আমার মনে হচ্ছে যেন আমি কোনো দার্জিলিং বা হিল টপে যেরকম আছে, দারিংবাড়িও একটা হিল টপ, কিন্তু আমি যে এক্সপেকটেশনটা রেখেছিলাম যে দার্জিলিংয়ের মতো হয়তো হবে না, কিন্তু এখানে মেঘগুলো এত সুন্দর ভেসে ভেসে আসছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এই সিঁড়ি বেয়েই আমরা এখন নিচে থেকে সামনে দেখতে পাচ্ছেন মেঘটা পুরো মেঘে ঢাকা, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এই সিঁড়ি দিয়েই কিন্তু আমাদেরকে এখন নিচে নেমে যেতে হবে মৃদুবান্দা ওয়াটারফলস দেখার জন্য। মনে তো হচ্ছে পৌঁছে গেছি মৃদুবান্দা ওয়াটারফলসে। হ্যাঁ, পৌঁছে গেছি। জলের আওয়াজ শুনেই বুঝতে পারছেন মৃদুবান্দা ওয়াটারফলসে চলে এসেছি। আপনাদেরকে দেখাই, ভীষণ ফোর্সে জল পড়ছে উপর থেকে, দারুণ ওয়াটারফলস। হাইটটা খুব বেশি নয়, কিন্তু জল ফুল ফোর্সে জল পড়ছে। দেখাই, ছাতাটা একটুখানি রেখে নিই আগে, তারপরে। ওহো হো, কি দারুণ লাগছে। এই দেখুন মৃদুবান্দা ওয়াটারফলস। বলো কোথায় যাবে, কি দেখতে যাবে? ঘুড়ি? ঘুড়ি নয় তো, ওয়াটারফল। বাড়ি কোথায়? সোদপুর। বাঙালি। মৃদুবান্দা ওয়াটারফলস দেখে আমরা আবার পার্কিং এরিয়াতে চলে এসেছি। সবাই গাড়িতে উঠছে আর সময় হয়ে গেছে 9:20। আর এখান থেকে সবার আগে আমরা ব্রেকফাস্ট করব। প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ অনেকটা হেঁটেছি ওয়াটারফলসগুলো দেখার জন্য, অনেক নিচে নিচে নামতে হয়েছে, আবার উপরে উঠতে হয়েছে, তাই খিদে পেয়ে গেছে। তো এখান থেকে বেরিয়ে সোজা আগে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নেব, তারপর বাকি স্পটগুলো দেখব। মৃদুবান্দা ওয়াটারফল দেখে রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে মানে দৃশ্যপটটা পরিবর্তন হয়ে গেল। মানে এত সুন্দর একটা ওয়েদার আমরা পেয়ে গেছি, মানে বর্ষাকাল যেহেতু, সেই বর্ষাকাল থাকার দরুন মেঘটা চারিদিকে আমাদেরকে ঘিরে ধরেছে, সামনে ভিজিবিলিটি একদমই দেখা যাচ্ছে না। মানে আমরা নর্থ বেঙ্গলে এরকম ওয়েদার পাই, কিন্তু দারিংবাড়িতে এসেও এত সুন্দর একটা ওয়েদার আমরা পাচ্ছি, অনবদ্য দারুণ লাগছে। মৃদুবান্দা ওয়াটারফলস দেখে এখন আমরা চলে এসেছি একটা ভিউ পয়েন্টে, যেটাকে বলা হয় সোনাপুর ভিউ পয়েন্ট। দারুণ একটা জায়গা, কিন্তু আপাতত আমাদের চারিদিকটা মেঘে ঘিরে গেছে, তো সেই কারণে এখান থেকে সামনের নিচের যে ভ্যালিটা, সে ভিউটা একটুখানি ফিকে হয়ে গেছে, কারণ পুরো এরিয়াটা মেঘে ঢাকা রয়েছে। আপনারা দেখুন, আমরা একদম পুরো মেঘের ভেতরেই রয়েছি। এই দিকটা তো মেঘ, আমাদের গাড়িটা এখানে রয়েছে, ক্যামেরাটা এদিকে ঘোরালে সামনে এই নিচে ভ্যালিটা দেখতে পাওয়া যায়, মেঘ পুরো ঢাকা, দেখতেই পাচ্ছেন। আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি, রাস্তাগুলো যেমন পাহাড়ে জিগজ্যাগ রাস্তা থাকে, হেয়ারপিন ব্যানগুলো থাকে, সেরকম এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছি। রাস্তা একটা বাইক আসছে, উফ কি দারুণ লাগছে দেখুন। সকালবেলার ব্রেকফাস্টে এখানে নিয়ে নিয়েছি ইডলি আর বড়া। আরেকটা ইনফরমেশান আপনাদেরকে দিই, সেটা হচ্ছে দারিংবাড়ি আপনারা যারা ঘুরতে আসবেন, আমি এখানে আসার পর থেকে দেখছি যে 3 দিন হয়ে গেল, আমার এয়ারটেলে কিন্তু একদম সিগন্যাল নেই। 3 দিন ধরে নো সার্ভিস, কোনো সিগন্যাল নেই। ভোডাফোনেরও কোনো সিগন্যাল নেই। জিও সামান্য একটু টাওয়ার আছে, আর এখানে বিএসএনএল চলে, আর জিও সিগন্যাল একটু একটু চলে, আর অন্য কোনো সার্ভিস কিন্তু এখানে চলে না। ঘুরতে ঘুরতে কিন্তু আমরা দারুণ একটা জায়গায় চলে এসেছি। আমি নেমে একটু আপনাদেরকে দেখাই। মানে ব্রেকফাস্ট করে গাড়ির পেছনে বসে একটুখানি চোখ লেগে গেছিলো, তো যেখানে এসে গাড়িটা দাঁড়ালো, এত দারুণ একটা স্পট নীলমণিদা আমাদেরকে নিয়ে এসেছে। কিছু কিছু স্পট যেটা দেখছি মানে লিস্টেড নয়, কিন্তু নিয়ে আসছে। এত দারুণ একটা স্পটে এখন এসে দাঁড়িয়েছি। এই দেখুন, চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা একটা ড্যাম রয়েছে, এটা রিজার্ভার। এটা হচ্ছে হারাভাঙি ড্যাম বা রিজার্ভার। দারুণ দেখুন, এই দিকেও পাহাড়, মানে আমি ক্যামেরাটা যেদিকেই ঘোরাবো
আপনারা শুধু পাহাড় দেখতে পাবেন, তার মাঝখানে এইখানে হচ্ছে এই লেকটা বা ড্যামটা। দারুণ দারুণ একটা ভিউ। হাড়াভাঙি ইরিগেশন প্রজেক্ট, এখানে ডিটেলসটা লেখা রয়েছে। আচ্ছা, নদীটার নামও কিন্তু হচ্ছে হাড়াভাঙি। তা হাড়াভাঙি নদীর উপরে বলেই কিন্তু এই ড্যামটা নাম হচ্ছে হাড়াভাঙি ড্যাম। ড্যামটা দেখে এখন আমরা আরেকটা ওয়াটারফল দেখতে চলে এসেছি, যেটাকে ব্রাহ্মণী দেবী বা বামনী দেবী বা কারচাবাড়ি ওয়াটারফলসও বলা হয়। বসে আছে কিন্তু বামনী দেবী যে ওয়াটারফলস রয়েছে সেই ওয়াটারফলসের একদম কাছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন জল পড়ছে এইদিকে, ছোট্ট একটা জলধারা এসে নামছে এখান দিয়ে। সময় হয়ে গেছে দুপুর 2টো, খিদেও জোর পেয়েছে, অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক স্পট বাকি আছে এখনও। তার আগে দরকার হচ্ছে লাঞ্চ করার। তাই লাঞ্চ করতে একটা হোটেলে আমরা ঢুকে পড়েছি। এই লাঞ্চ কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে। আপনারা এই প্যাকেজের মধ্যে লাঞ্চে হচ্ছে চিকেন, মাটন অথবা মাছ যেটা চান সেটাই নিতে পারবেন। সঙ্গে অপশান হিসেবে কিন্তু ডিম চাইলে ডিমও নিতে পারেন। আমি মাটন থালি অর্ডার করেছি। এই মাটন রয়েছে এখানে, মাটন, এখানে ডাল, এটা বোধ হয় পায়েস, এদিকে রয়েছে হচ্ছে একটা সবজি, এটা আলু পটলের একটা তরকারি। আর যদি এখানে পল্লব চিকেন নিয়েছে, সব কিছু একই আছে, শুধু মাটনের পরিবর্তে চিকেনটা রয়েছে। লাঞ্চ করে এখন আমরা চলে এসেছি আমাদের তৃতীয় দিনের আরও একটি ডেস্টিনেশন, সেটা হচ্ছে খাসাদা ওয়াটারফলস। আমরা পৌঁছে গেছি খাসাদা ওয়াটারফলসে। ওই দেখুন খাসাদা ওয়াটারফলস দূরে দেখতে পাচ্ছেন। আমি একটু দূর থেকে আছি কারণ যাতে পুরো ভিউটা আমি পাই, সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। একটুখানি জুম করলে আপনি ওখানে ওয়াটারফলটা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন খাসাদা ওয়াটারফলস। দারিংবাড়ি ভ্রমণের খুব সুন্দর একটা জায়গা হচ্ছে এই খাসাদা ওয়াটারফলস। খাসাদা ওয়াটারফলস দেখে এখন আমরা এগিয়ে চলেছি উড়িষ্যার বুকে মিনি তিব্বত। ওখানে রয়েছে জিরাং মনেস্ট্রি। অনবদ্য মানে উড়িষ্যাতেও যে এত সুন্দর স্পট রয়েছে, না আসলে বোঝা যাবে না। তো দারিংবাড়ি যদি আসেন তবেই কিন্তু এরকম দুর্দান্ত স্পট আপনারা ভিজিট করতে পারবেন। আমরা এখন জিরাঙ্গা মনেস্ট্রিতে যাচ্ছি, আর যাওয়ার পথের ল্যান্ডস্কেপটা অসাধারণ। এইদিকে দেখতে পাচ্ছেন এই যে পেয়ার ফ্ল্যাগগুলো এদিকে উঠছে, দারুণ লাগছে, কি দারুণ দৃশ্য। ওয়েলকাম টু ওড়িশা পদ্মাসম্ভবা বোধ বিহার। বৌদ্ধ স্থানগুলো সবসময় কিন্তু খুব সুন্দর আর শান্ত নিরিবিলি হয়, তেমনই কিন্তু এই উড়িষ্যার বুকে যে মিনি তিব্বত বলা হয় এই জিরাঙ্গা মনেস্ট্রি। পৌঁছে গেছি আমাদের দারিংবাড়ি 3 রাত 4 দিনের ট্যুরের তৃতীয় দিনের শেষ স্পট, সেটা হচ্ছে তপ্তপানি হট স্প্রিং। এটা হচ্ছে তার ঢোকার মুখ্য দরজা, আর লেখা রয়েছে জুতো বাইরে রেখে যেতে বলা হয়েছে। এইখানে জলটা রয়েছে, জল উঠছে এদিক থেকে, গরম জল। এদিকে একটা ছোট্ট নালার মতো রয়েছে, এখান দিয়ে জলটা বেরোচ্ছে। এখানে হাত দিলে জলটা কিন্তু, এই যে আমি হাত দিচ্ছি, জলটা কিন্তু বেশ গরম, মানে ভালো গরম জলটা। এখানে হাত দিয়ে বোঝা যাচ্ছে যে ভালো গরম রয়েছে জলটা। তো পেছনে যেটা রয়েছে ওইখানে আমি হাত দিয়ে দেখলাম, মানে যথেষ্ট পরিমাণ গরম রয়েছে জলটা।
তাহলে আজকে আমাদের আর কিছুই দেখার নেই, আমাদের তৃতীয় দিনের সমস্ত স্পট আমরা ঘুরে কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা চলে যাব যেখানে আজকে আমরা রাত্রি যাপন করব, অর্থাৎ গোপালপুর। আমরা সারাদিন সমস্ত জায়গা ঘুরে এখন কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের আজকে রাতের যে আস্তানা গোপালপুর। আমরা রুম পেয়ে গেছি গোপালপুর সি বিচে এসে। আমরা যে রুমে থাকবো সেই রুমটা আপনাদেরকে দেখাবো বলেছি, 105 নম্বর রুম আমরা পেয়েছি। রুমের ভেতরে যদি ঢুকেই কিন্তু এখানে একটা কমন স্পেস রয়েছে, যেখানে একটা টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, একটা জলের বোতল রয়েছে, এখানে বেসিন রয়েছে, একটা আয়না আছে। আর মেন রুম যেটা রয়েছে সেটা এই দিকটাতে রয়েছে। এখানে একটা কিং সাইজের বেড রয়েছে, 3 জন এই বেডে আরামসে থাকতে পারবে। এদিকে একটা ছোট্ট টেবিল রয়েছে, এখানে টিভি রয়েছে, আর ওই দিকেও তেমন কিছু নেই আছে। এখানে একটা চার্জিং সকেট রয়েছে, এইদিকে একটা আয়না রয়েছে। আচ্ছা, এটা কিন্তু এসি আছে, এই যে এদিকে এসি আছে, যাই হোক এটা খুলছে না। আর মেবি টয়লেটটা বোধ হয় এইদিকে, হ্যাঁ এটা টয়লেটটা যদি বলি, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বালতি, মগ, শাওয়ার সমস্ত কিছুই রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম, বেশ ভালো। গুড মর্নিং ফ্রম গোপালপুর সি বিচ। দারিংবাড়ি ভ্রমণের আজকে হচ্ছে আমাদের 4র্থ দিন আর শেষ দিন। এখন চলে এসেছি গোপালপুর সি বিচে। গতকাল রাত্রেবেলা আমরা 8:30টার সময় এসে এখানে পৌঁছেছি, 8টার সময় এখানে এসে পৌঁছেছি। সকালবেলা উঠেছিলাম সানরাইজ দেখবো বলে, কিন্তু আকাশটা মেঘলা ছিল আর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল বলে সানরাইজ আর দেখতে পারিনি বা আপনাদেরকেও দেখাতে পারিনি। তো এখন গোপালপুর সি বিচের একদম সমুদ্রের এখানে চলে এসেছি। সমুদ্রের ঢেউ কিন্তু এখানে একদম পুরো ভরপুর ঢেউ, উত্তাল সমুদ্র, মানে বিশাল বড় বড় ঢেউ। আমার তো এই সমুদ্রে নামতে ভীষণ ভয় লাগে, মানে এরকম ঢেউয়ের মধ্যে সমুদ্রে নামতে ভালো লাগে, কিন্তু এরকম ঢেউয়ের মধ্যে, এত বড় বড় ঢেউয়ের মধ্যে সমুদ্রে নামতে বেশ ভয় লাগে। উত্তাল সমুদ্র, উত্তাল, দারুণ বিশাল ঢেউ রয়েছে এই গোপালপুর সি বিচে। পুরীতে যেমনটা থাকে তেমনই, কিন্তু পুরীতে লোকজন অনেক বেশি, গোপালপুর সি বিচে লোক অনেক কম রয়েছে। অনেকটা সময় গোপালপুর সি বিচে কাটালাম সমুদ্রের ধারে। স্নান করিনি, বাট সমুদ্রের ধারে দাঁড়িয়েছিলাম, অনেক ছবি টবি তুলেছি। আর স্নান না করলে কি হবে, ঢেউ এতটাই বড় বড় ঢেউ, পুরো মানে নিচের পোর্শনটুকু ভিজিয়ে দিয়েছে, প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে। এখানে বেশি দূরে সমুদ্রের নিচের দিকে নামা খুব বিপজ্জনক, আর আমাদের হাতে সময়টাও অনেকটা কম ছিল। এখন আমরা এখান থেকে সোজা আমাদের হোটেলে চলে যাব। চলে সকালে ব্রেকফাস্ট করে রেডি হয়ে এখান থেকে কিন্তু আমরা একদম চেক আউট করে বেরিয়ে যাব। আজকে সারাদিনে গোপালপুরে কি কি জায়গায় ঘুরে দেখা যায়? 4র্থ দিনের ব্রেকফাস্টে নিয়েছি এখানে মশলা উপমা রয়েছে, ইডলি রয়েছে, আর তরকারি আর চাটনি আছে। এটা দিয়েই আজকের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। আমরা চলে এসেছি তারাতারিণী যে মন্দির রয়েছে সেই তারাতারিণী মন্দিরে। আর তারাতারিণী মন্দিরের নিচেই গাড়ি পার্কিং, এখানে গাড়ি পার্কিং করা হবে। আর এখানে কিন্তু পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে। এখান থেকে আপনারা যদি পুজো দিতে চান তো বিভিন্ন যে উপকরণ সামগ্রী রয়েছে নিয়ে গিয়ে উপরে মায়ের মন্দিরে পুজো দিতে পারেন। আর এখান থেকে যাওয়ার জন্য কিন্তু বাসের রাস্তাও রয়েছে, বাস অন্য রুট দিয়ে যায়, এই রুট দিয়ে যায় না, বাসেও যেতে পারেন। আর এখান থেকে যদি আপনারা যেতে চান, এখানে গাড়ি পার্কিং রয়েছে, আপনারা আসলে এখানে রোপওয়ে রয়েছে, রোপওয়ে করে আপনারা উপরে উঠবেন এবং নামতেও পারবেন। আমরা আজকে কিন্তু যাব হচ্ছে রোপওয়ে দিয়ে। আর এই তারাতারিণী মন্দিরটা কিন্তু একটা শক্তিপীঠ। আমাদের পুরাণ অনুযায়ী 4টে আদি শক্তিপীঠ রয়েছে, 18টা মহাশক্তিপীঠ আর হচ্ছে 51টা শক্তিপীঠ রয়েছে। আর ওই 4টে আদি শক্তিপীঠের মধ্যে একটা হচ্ছে তারাতারিণী মন্দির, একটা হচ্ছে কামাখ্যা, কালীঘাট, তারাতারিণী, আর একটা হচ্ছে বিমলা দেবীর মন্দির। এই 4টে হচ্ছে আদি শক্তিপীঠ। তো আজকে আমরা এই 4টে আদি শক্তিপীঠের যে একটা তারাতারিণী মন্দির, সেটা আজকে আমরা দর্শন করব। আমরা যাব হচ্ছে রোপওয়েতে করে, আর রোপওয়ের টিকিট হচ্ছে পার পার্সন 65 টাকা করে।
আর চিলড্রেন, এখানে কিন্তু চিলড্রেনের আবার ডেফিনেশনটা ভাগ করে দিয়েছে, লিখে দিয়েছে দেখুন, চিলড্রেন বিলো 110 সেন্টিমিটার যদি হয় তাহলে হচ্ছে 40 টাকা করে। তো আমরা এখন টিকিটটা কেটে নিই, রোপওয়ের টিকিটটা 65 টাকা করে যে টিকিট করে নিয়েছি, 65 টাকা করে টিকিট। আর এই 65 টাকার টিকিটটা কিন্তু আপনার মানে যাওয়া আসা দুটো একসঙ্গেই হয়ে যাচ্ছে। বেশ ভালো হয়েছে, আমরা 4 জন আছি, একটা রোপওয়েতে 4 জন উঠে যেতে পারবো, একটাতে 4 জন করেই ওঠে। আমিও অনেকদিন পর রোপওয়ে উঠছি, ফার্স্ট উঠেছিলাম হচ্ছে সেই দেওঘরে গিয়ে। তো এই যে রোপওয়েতে উঠলাম, এই যে উঠে বসলাম রোপওয়েতে, আগে যাচ্ছি। বাহ, এই দেখুন মন্দির পাহাড়ের ওপরে, কুমারী পাহাড়ের ওপরে এই মন্দির। যেমন বাদর দেখুন, বাদর, কত বাদর দেখেছেন এখানে, এই দেখুন। সাবধানে ফোন টোন চশমা টশমা কিন্তু নিয়ে নিতে পারে, তো খুব সাবধানে। বাহ, মন্দিরের উপরটাই কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে। আর আজকে আকাশটা পুরো ঝলমলে আকাশ। দারিংবাড়ি আমরা ঘুরেছি, ওখানে বেশ ভালো মেঘলা আকাশ ছিল, বৃষ্টিও ছিল, কিন্তু এই গোপালপুরে এসেছি, এখন তারাতারিণী মায়ের মন্দিরে রয়েছি, এখানে কিন্তু হাওয়া রয়েছে বেশ ভালো, আর উপরটা বেশ সুন্দর। বাহ, অপূর্ব সুন্দর এই মন্দির, দারুণ লাগছে। আচ্ছা, মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকমভাবে মোবাইল এবং ক্যামেরাতে ভিডিও করা যাবে না, তো আমি একটুখানি পারমিশন নিয়ে ভেতরে ঢুকে এই সাইডের ভিডিওগুলো নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এমনি কিন্তু মায়ের কোনো ছবি বা ভিডিও নেওয়া যাবে না এখানে। এই তারাতারিণী মন্দির, এখানে টাইমিংটা আগে আপনাদেরকে বলে দিই। টাইমিং এখানে রয়েছে সকাল 6:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত, আবার 2টো থেকে 5:30 পর্যন্ত, আর হচ্ছে 6টা থেকে 8:30 পর্যন্ত হচ্ছে মন্দিরের টাইমিং রয়েছে। এই হলো তারাতারিণী মায়ের মন্দিরের ভেতরের পরিবেশ, খুব সুন্দর। এটা মায়ের মূল মন্দির, এখানে দেখতে পাচ্ছেন, এটা মায়ের মূল মন্দির, খুব সুন্দর। এখানে মায়ের বক্ষ যুগল পড়েছিল, তারাতারিণী মন্দির, অপূর্ব লাগছে। আর মন্দিরের উপর থেকে সামনে বা নিচে ল্যান্ডস্কেপটা এত অপূর্ব লাগে না, একবার আপনাদেরকে দেখাই কত সুন্দর লাগে নিচের ল্যান্ডস্কেপটাকে দেখতে। এই মন্দিরের উপর থেকে এই মন্দির রয়েছে, এদিক দিয়ে এসে আমি এখানে আসলাম, এখান থেকে একটু হেঁটে পুরো ল্যান্ডস্কেপটা আপনাদেরকে দেখাই, অপূর্ব সুন্দর। এই দেখুন, দুর্দান্ত দুর্দান্ত একটা 360 ভিউ পাওয়া যাচ্ছে। আমরা এখন এসে পৌঁছে গেছি হচ্ছে রম্ভা চিল্কাতে। অ্যাকচুয়ালি রম্ভা হচ্ছে জায়গাটার নাম, আর এইখানে চিল্কা লেকটা আছে। চিল্কা ওইদিকে পুরীর ওইদিকে সাতাপোতাতেও রয়েছে, এই রম্ভাতেও চিল্কা রয়েছে, আর ওই কারণেই কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে রম্ভা চিল্কা। এটা উড়িষ্যার যে গঞ্জম ডিস্ট্রিক্ট রয়েছে, সেই গঞ্জম ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে এই রম্ভা চিল্কাটা, যেটা ব্রহ্মপুর স্টেশন থেকে 48 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটা চিল্কা লেক এই দিকটাতে, ওপাশে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, আর এদিকে কিন্তু অনেক বোট রয়েছে। এই যে বোটগুলো রয়েছে, এই বোটগুলো কিন্তু করে আপনারা এই চিল্কা যে লেকটা রয়েছে রম্ভা চিল্কা, এই বোটে করে আপনারা বোটিং করতে পারবেন। বোটিং কস্ট এখানে যতদূর জানতে পারলাম 1200 টাকা থেকে 2000 টাকা এক একটা বোটের ভাড়া। আর এইখানটা বেস্ট, এরকমভাবে ভাসমান একটা জেটি করা রয়েছে, এগুলো বেশ ভালো লাগে। এটা দিয়ে যদি আপনারা আসেন, এর উপর দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে। ওইদিকে তো এরকম কংক্রিটের একটা জেটি মতো করা রয়েছে ওপরে, আর এই যে জেটিটা রয়েছে এটা হচ্ছে গিয়ে ভাসমান জেটি বলা হয় এগুলোকে। এর মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে, মজা লাগে। এটা কারণ একদম পুরো লেকের ওপরে এটা অবস্থিত, বেশ ভাল লাগছে। এই যে চিল্কা লেক,
আর এটা কিন্তু মানে পুরোপুরি নোনা জল বলবো না, এইখানে যে রম্ভা চিল্কাটা রয়েছে এটা পুরোপুরি নোনা নয়, এখানে মানে স্বাদু বা মিষ্টি জল বা লবণাক্ত জল দুটো মিশিয়ে কিন্তু আছে। অপূর্ব লাগছে, খুব সুন্দর হাওয়া বইছে। রোদ থাকলে কি হবে, হাওয়াটা অনেকটা রয়েছে তো সেই কারণে গরমটা ফিল করা যাচ্ছে না, অনুভব হচ্ছে না গরমটা, বেশ ভালো লাগছে। ক্যামেরাটা যদি ঘোরাই, এইদিকেও পুরো পাহাড় দিয়ে কিন্তু ঘেরা রয়েছে এই লেকটা। ওই দিকটাতে দেখলে মনে হচ্ছে সমুদ্র ওই দিকে যাবে একটা। আর চিল্কা লেকের ওপরে যে কংক্রিটের জেটিটা রয়েছে, এখানে কিন্তু দুটো সুন্দর বসার জায়গা করা রয়েছে। এখানে এসে বসে সময় কাটালে কিন্তু বেশ ভালোই লাগবে। বিকেলবেলাটা আসলে তো অনবদ্য লাগবে, ভোর সুন্দর হাওয়া বইছে আর কত সুন্দর লাগছে দেখুন এখান থেকে চিল্কা লেকটাকে দেখতে। পাহাড় দিয়ে ঘেরা রয়েছে এই চিল্কা লেক, সামনে সমুদ্র। দারিংবাড়ি ভ্রমণের আজকে আমাদের চতুর্থ দিন, আর চতুর্থ দিনে আমরা লাঞ্চ করতে একটা খুব সুন্দর হোটেলে চলে এসেছি। নির্মলিতাই এটা প্রোভাইড করেছে, এটা আপনাদের প্যাকেজের মধ্যেই থাকছে। দুপুরে আজকে অনেক অপশানই ছিল, চিকেন ছিল আর এদিকে ডিম ছিল আর হচ্ছে মাছও ছিল। তো দুদিন ধরে চিকেন আর ডিম বেশ খাচ্ছি, এখন ইচ্ছে হলো আজকে একটুখানি মাছ খাই। তো মাছ থালি আমি নিয়েছি, তো ফিশ থালিতে কী কী আছে আপনাদেরকে দেখাই। এখানে এত সুন্দর করে প্লেটটা সাজিয়ে দিয়েছে, এদিকে রয়েছে পাঁপড় ভাজা, ডাল রয়েছে, এখানে একটা মিক্স সবজি রয়েছে, আর এখানে কিন্তু মানে লাউ দিয়ে মুগ ডাল রয়েছে, আলু চোখা আছে। আর এটা দেখুন, এটা কিন্তু রয়েছে বেগুন দিয়ে দই, আর এখানে কিন্তু বিশাল সাইজের একটা রুই মাছ রয়েছে এটা, আর ভাত যথেষ্ট পরিমাণে দিয়েছে, বেশ ভালো। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি টামপাড়া লেক, আর এই টামপাড়া লেকে সামনে এখানে টিকিট কাউন্টার রয়েছে, এখানে লেখা রয়েছে টামপাড়া লেক ভিউ পার্ক। প্রাইস চার্ট রয়েছে, মানডেতে এখানে হাফ ডে হয়, 20 টাকা করে হচ্ছে এখানে টিকিটের প্রাইস, আর 10 টাকা হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য। এইখানে সামনেই লেক, একটা শেড করা রয়েছে এখানে। এই টামপাড়া লেকে এসে কিন্তু আপনারা বোট চড়তে পারেন। আমি জিজ্ঞেস করলাম যে বোট ভাড়া কত, এখানে এরকম বোট রয়েছে, এই বোটে আপনারা চড়তে পারবেন। যদি শেয়ারিংয়ে আপনারা বোট চড়েন তাহলে হচ্ছে পার পার্সন 100 টাকা, আর রিজার্ভ করলে হচ্ছে 1,500 টাকা। আর 100 টাকায় যেটা শেয়ারিংয়ে যাবেন তার টাইম হচ্ছে 15 মিনিট ঘোরাবে, আর যদি 1,500 টাকা দিয়ে বোট বুকিং করে নেন, রিজার্ভ করে নেন, তাহলে কিন্তু 20 মিনিট ঘোরাবে। আর আমার সবচেয়ে বেস্ট লাগে এই মানে ভাসমান জেটিতে আসলে না, এটা ঢেউয়ের তালে তালে এরকম উঁচু নিচু হয়তো, এইটা আমার থেকে বেস্ট লাগে, দারুণ লাগে এটা। আমরা কোথায় এসছি বলুন তো? আমরা এসে গেছি আর্যপল্লী বিচ, যে বিচটার কথা কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি বলছিলাম, আর্যপল্লী বিচ, সেই আর্যপল্লী বিচে কিন্তু এখন আমরা এসে গেছি। আর এই আর্যপল্লী বিচ কিন্তু গভীর, মানে প্রচণ্ড গভীর। এর সামনেই, এখানে কিন্তু কেউ স্নান করতে পারে না, কারণ এর ডিপ অনেকটাই। আর এই ডিপ থাকার কারণেই কিন্তু এখানে একটা পোর্ট আছে, গোপালপুর যে পোর্টটা, ওটা কিন্তু এইখানেই রয়েছে। তো চলুন আপনাদেরকে আমি একটু বিচের ওইখানে এটা, এই দেখুন পাথর করে জায়গা করা রয়েছে, আমি ওখানটায় গিয়ে আপনাদের একটুখানি নেমে দেখাই। দারুণ দারুণ এই আর্যপল্লী বিচ, একদম পুরো নীল আকাশ, তার সামনে এরকম সমুদ্রের গভীর সমুদ্র, আর সমুদ্র এখন উত্তাল ঢেউ, দুর্দান্ত লাগছে। একটা সময় এই যে আর্যপল্লী বিচ, এই আর্যপল্লীতে গ্রাম, একটা ইনফরমেশন, একটা সময়ে এই আর্যপল্লী বিচ এটা, আর যে আর্যপল্লী গ্রাম ছিল, আমি এখন এই আর্যপল্লী বিচের এখানে রয়েছে। আর্যপল্লী যে গ্রামটা ছিল ওড়িশার মধ্যে নাকি সবচেয়ে বড় পঞ্চায়েত এবং একটা সবচেয়ে বড় গ্রাম ছিল নাকি এই আর্যপল্লী গ্রাম। কিন্তু সমুদ্র ভাঙতে 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 এতটা মানে কাছে চলে এসছে, মানে অর্ধেক গ্রাম নাকি সমুদ্র খেয়ে নিয়েছে। তো এটা কিন্তু প্রচুর ডিপ এই সমুদ্রটা, আপনাদেরকে দেখায় জুম করে। এইটা হচ্ছে ল্যান্ড, এদিকে সমুদ্র, আর সামনে এরকম পাথর করে, এদিকেও পাথর করে এইভাবে দেওয়া রয়েছে, মানুষ যাতে কিছুটা আসতে পারে। হেভি ঢেউ, আপনাদেরকে দেখায় এখনও সমুদ্র কতটা ভাঙছে, একটু জুম করি। ওই সামনে দেখুন, দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মেন ল্যান্ড, এর এদিকে হচ্ছে সমুদ্র। এই সমুদ্র কিন্তু এখনও ভাঙছে।
আর এই কারণে এইভাবে পাথরের গার্ডওয়াল করা রয়েছে, পাথর দিয়ে আটকে রাখা হচ্ছে। কারণ সমুদ্রের ঢেউটা এখানে দেখুন কত বড় বড় ঢেউ, আর যেহেতু গভীর সমুদ্র এখানে ঢেউ প্রচুর বেশি হয়, মানে চেষ্টা করা হচ্ছে সমুদ্রের ঢেউ যাতে আটকানো যায় আর মেনল্যান্ডকে যাতে আর আঘাত করতে না পারে। ওই দিকে পোর্ট রয়েছে। গোপালপুর সি পোর্ট দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে গোপালপুর পোর্ট। আর ঢেউ দেখুন একবার, ঢেউ ঢেউ দেখুন কি বড় বড় ঢেউ, কিরকম ধাক্কা মারছে পাথরগুলোতে এসে, দেখতে পাচ্ছেন? মানে বিশাল ঢেউ, বিশাল। দারিংবাড়ি গোপালপুর ঘুরতে আসলে কোনো রকম ভাবেই কিন্তু এই আর্যপল্লী বীচকে মিস করা যাবে না। দেখতে পাচ্ছেন অনবদ্য অনবদ্য, দারুণ 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 লাগছে আমার। পিছনে আকাশটা একবার দেখুন, আর সাথে সমুদ্রের এই ঢেউয়ের কম্বিনেশনটা অনবদ্য অনবদ্য। আমরা দারিংবাড়িতে আর গোপালপুরের 3 রাত 4 দিনের ট্যুরটা কমপ্লিট করলাম হচ্ছে আর্যপল্লী সি বিচটা দেখে। আমরা এখানে এই 3 রাত 4 দিন দুর্দান্ত ঘুরেছি, সমস্ত এমিনিটিস ফেসিলিটিস দারুণ ছিল, একদম মানে কি বলবো, মনের মতো করে ঘুরেছি, অনেকগুলো স্পট ঘুরেছি, আপনাদেরকে দেখিয়েওছি। তো এখন কথা হলো, এই যে ট্যুরটা আমরা করলাম, এই ট্যুরের তো একটা কস্ট আছে, সেই কস্টটা কি আছে তো সেটা আমরা জেনে নেব। আমরা ট্যুরটা যার সাথে করেছি নীলমণিদার সাথে, সে নীলমণিদার সাথে থেকে আমরা এই ডিটেলসটা জেনে নেব, চলুন। তো আমাদের সঙ্গে কিন্তু চলে এসছে এই নীলমণিদা, ইনি কিন্তু হচ্ছে এই হত্যাকর্তা এই ট্যুরের। তো দাদা आप पहले बता दीजिए जो पूरा जो टूर है और टूर का पैकेज के बारे में आप बता दीजिए दर्शक। দাদা কেমন ট্যুরটা লাগলা বলুন তাহলে। टूरটা খুব দারুণ লেগেছে দাদা, बढ़िया टूर, बढ़िया। दादा देखो এটা হলো 650 किलोमीटर टूर, हाँ उसमें से 400 किलोमीटर जंगल अच्छा। और बाकी समतल। हाँ हम तो देखा ही है, बढ़िया था। हाँ ঠিক আছে, তাহলে ধরো দাদা মেইন হচ্ছে 8 জন গ্রুপ, হ্যাঁ, এখানে 8 সিটার গাড়ি। আচ্ছা হ্যাঁ बोलेरो, হ্যাঁ বলুন। 8 জন আসলে ওই पर हेड सीजन में 5000 টাকা হবে। না 8 জন সিজনে আসলে 5000 টাকা। আর ধরো 7 জন হলে 5200-300 টাকা। আচ্ছা 6 জন হলে 5500 টাকা। তো মানে হচ্ছে পার হেড কমে গেলে কস্টটা পার হেড বাড়বে। আচ্ছা আচ্ছা, ধরো 8 জন পরে 14-15 মেম্বার হ্যাঁ। হলে কষ্টটা ওই লেভেল মে ওই লেভেল। আচ্ছা যদি 8 জনের বেশি আসে তাহলেও গাড়ির বেশি ব্যবস্থা নেই দাদা। হ্যাঁ 1500 8 সিটার পরে তো 1500 হয়ে গেল। আচ্ছা মেইন আচ্ছা, হচ্ছে দাদা গাড়ি যত রেট হচ্ছে ওটা ডিস্ট্রিবিউট হবে, ডিস্ট্রিবিউট হবে। আর অফ সিজনে কি রেট থাকবে? 4600, 500, 700 এরকম। আর সিজন তো এই আগস্ট মাস থেকে শুরু আগস্ট হয়ে মাস যাচ্ছে, থেকে আগস্ট থেকে একদম পুরো মার্চ পুরো পর্যন্ত মার্চ চলবে। পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দাদা সমস্ত ডিটেলসটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর দাদার নাম্বারটাও আমি দিয়ে দেবো, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলেও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যদি আপনারা এই সামনের আগস্টে প্লাস হচ্ছে গিয়ে যদি সেপ্টেম্বরে পুজোর ছুটিতে এবং শীতেও যদি আপনারা দারিংবাড়ি গোপালপুর ট্যুর করতে চান, অবশ্যই এই নীলমণিদার সাথে যোগাযোগ করবেন, আপনাদের দারুণ ঘুরিয়ে দেবে। আমরা নিজে ঘুরে দেখলাম, দুর্দান্ত, মানে কোনো দিক দিয়ে কমতি থাকবে না, এটুকু আমি বলতে পারি। ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো 3 রাত 4 দিনের দারিংবাড়ি এবং গোপালপুর ট্যুরের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো অবশ্যই করবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আবার পরবর্তী কোনো ডেস্টিনেশনে।